2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়, কি করে যে এলাম এখানে। বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি তা জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজেরডাঙ্গা পার হয়ে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও পেয়েছে বেশ। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে এ পর্যন্ত এসব পাড়া গায়ে কিছুই চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙ্গা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। অনেক পানা শেওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এই সময় কোনো বনে ফল নেই, চোখে তো পড়ে না। যেদিকে চাই, এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাম আসতে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটা বললে, রোশো নে, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমার সঙ্গে গ্রামের মধ্যে ঢুকলো। জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে নিয়ে গেল আমাকে। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এবারই আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের ব্যবসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতেই চায় না। তাতে সব রকম ফলের গাছ আছে এখানে, 12 ভোতে খায় সেগুলো। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কয়দিন এখানে আছি সে কয়দিন এখানে রাঁধো, দুজনে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলেন তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা এবং রান্নাঘরের
সবকিছুই আছে বলে জানিয়েছিলেন আমাকে। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যের পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতে পাছে গাওয়া ঘি আছে, আলু ভাতে ব্যাস। যে আগে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলু হাতে নিয়ে তুলে আনো এই বেলা। সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি। ঝিঙে তুলতে হলো এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমাকে উঠোনো নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। বাবা, কি আগাছা আর জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এটু গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফুলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটা বউ মতো কেউ আধ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আবার চেয়ে দেখলাম, দেখি বউটা তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আরেকজন কে তুলছিল? নিবারণ চক্রবর্তী বিস্ময় সুরে বলল, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গল যে দিকটায়। পুরুষ মানুষ? না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বলে, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে আমার সঙ্গে নিয়ে রান্নাঘরের পেছনে দেখতে নিয়ে গেছি। কিছুই নেই। নিবারণ বললে, কই বউ? ওই তো, এখানেই তো ছিল, ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি এখানে পাড়া গায়ের বউ দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তাতে কাপ্পা হবার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে পাহারা দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনে আলোতে যখন আমি সব দেখতেই পাচ্ছি, এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না গিয়ে দোষটা কোথায় করলাম? বুড়ো বললে, না না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন খটখট শব্দে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, ও ঠিক। আমাকে বললে তো আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পুটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে।
তবে আরেকটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটু করে বললে, কত লোক ভাঙচি দেবে, কারোর কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে তেমনি নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য। গেলাম গো। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, অত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়ির পাতকুয়ো জলের কোনো কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কোনো রকমের কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় 8 মণ খানেক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়েছে হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকানের খুঁজে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গায়ের ভেতর এটা! জঙ্গল ভেঙে সুরিপথ ধরে 1/2 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এই তো এখানেই আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা আবার অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়ারা কসমেন কালেও বাড়িতে আসে না। কেন? তা জানি না, ও বড় ভয়ানক বাড়ি, এই বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উত্তর উঁচু দোতলা বাড়িখানা আমার বুকের ভেতরটা যেন দেখে ছাদ করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা যে কি রকম, কেমন যেন একটা লাগছে। দোকান থেকে ফিরে মনে হচ্ছে ও যেন একটা জ্যান্ত জীব, আমার মতো ছোট লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মন দিব্যি ফুটতেছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। কিছু না, গাছপালার ফুল ফুলুরি গায়ের লোকের চুরি করে খাই কিনা, বাড়িতে এখন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ায় ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল। অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনেও ঘটেনি, কসমিন কালেও। নিজের জন্য শুধু 2টো রান্না, ব্যাস মিটে গেল কাজ। হঠাৎ আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নলের মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুয়ে জল পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে, সমানে মোটা ধারা। উপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছে। সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধ হয় কোনো কলসি বা ঘরাতে জল রেখে দিয়েছিলেন, তাই সেই কলসি উল্টে পড়ে এই কাণ্ড ঘটেছে। একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল।
জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্নার আলো পড়ছে। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ওকে, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক পেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হওয়ার নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না। কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ওকে, একটা বউ রোয়াকের খানিক আগে চলে গিয়েছিল, সেই কি ছড়িয়ে গেছে সেই সুবাস? কিন্তু কোনো দিকেই নেই তো, সে গেল কোথায়? সেই রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। সকালে কিছুই যেন আর মনে থাকলো না। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার কাজ নদ্দল দিয়ে উঠল। সে হাসি শুনে খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি, কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জানলা তেমনি বন্ধ। হাসির লহর ততক্ষণে থেমে নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা পেতেছে? উপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ জ্বলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এই সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফেন ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে ফুলেছে সেখানে। যত ইচ্ছে তুলে নিয়ে খাও, আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব মানুষ জীবন এমন জিনিস এই প্রথম পেয়েছি। কান পেতে রইলাম উপরের ঘরে কোনো শব্দ আসে কিনা। ছুঁচ পড়বারও শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যে তাদের কথাবার্তা যেমন শুনছি, মনে হচ্ছে বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের যেমন কথা শোনা যায় তেমনি কথা। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের মধ্যে যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই হয়তো ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যেস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই।
কাজকর্ম কিছু নেই, কেমন এক রকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসিনি, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকম অবসাদ এসে গিয়েছে, শুধু আরাম করতে ইচ্ছে করে। 9 দিনের দিন বিকেলবেলা মনে হলো রান্নাঘরের পিছনের ঝিঙের জঙ্গলটা একটু ছাঁটাই করে দিই। ঝিঙের লতাগুলো অবশ্য বাঁচিয়ে ওখানে ঝালের চারা পুঁতবো, আর একটা চাল কুমড়োর লতা ওটা জঙ্গলের মধ্যে রয়েছে, সেটা বাঁশের কাঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেবো এমনটাই ভাবছি। এই বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়োল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করা তো রয়েছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না, হঠাৎ দেখি সেই ঝিঙে বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জন 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের দাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি উপর থেকে চেয়ে রইলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও তো খোলেনি দোতলায়, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে কেমন একটা বিকট চিৎকার উঠে কেন? এবার তো ভুল হওয়ার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিকে নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙ্গে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়েছে। এই রকমের মনে হয় এই প্রথমটা। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কি যেন এসেছে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে। অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানা বা আমার কোনো অংশের শরীর স্পর্শ করলো না। আমি যেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম।
জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়ছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেদে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছি? তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাস যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সে বউটি যখন চলাফেরা করে তখন অবধি এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনই সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো, তাই হবে। না, শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও, চলে যাই। ওসব বাজে কথা। আচ্ছা, ওই মেয়েটাকে ওখানে কোনোদিন দেখোনি? বৌমতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না তো। কই? খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা এখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো এখানে প্রায়। এমন হতো শেষে এবারে ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে যেত। শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এরকম হয়েছে পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি, না খেয়ে না দে সেখানেই পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ওই বাড়ির ত্রিসীমানায় যাইনে। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, ঘাসা আছি, তোফা ঘাসা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছে এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিচ্ছু আছে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনে বাড়ি ছেড়ে। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া।